বলছি যে স্যার, মানে এয়ারপোর্টে ওই স্যার, আর মানে যে লাগেজ নিয়ে একটা 15, আপনি তো গেছেন এয়ারপোর্টে অনেক ফ্লাইটে, হুম। তা আপনি তো জানেন ওই জিনিসটা। আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি স্যার। ওই এয়ারপোর্টে যে লাগেজ নিয়ে যেটা 15 কেজি মানে পার হেড পার্সন করে যেটা মানে ধার্য করা আছে, হুম। হুম। তা মানে আমাদের তো দুজন যাচ্ছি, আমি আর বাবা। হুম। তা ওটা তো স্যার 30 কেজি তাহলে আমি পাবো। তা আমি যদি একটা ট্রলিতে যদি 15 কেজির একটু বেশি হয়, তাহলে হবে কোনো না, প্রবলেম নেই তো? না হবে না। একটা ট্রলি ও তোমাকে, মানে, প্রত্যেকটা ট্রলি ওটা মাপবে, ঠিক আছে? হুম। ও প্রত্যেকটা ট্রলি ওটা মাপবে। হ্যাঁ স্যার, হবে 15 কেজি বেশি হলে কিছু হয় না। মানে এক্সট্রা চার্জ লাগে মনে হয়। 15 থেকে বেশি হলে কি যায়? না, কোনো চার্জ নেয় না। দুদিন সবে হুম। চেন্নাই গিয়ে মেয়েটা অনেক জেনে গেছে। না স্যার, আমাদের তো বেশি হয়েছিল, নেয় না, তাই জন্য বললাম। কিন্তু আমি যখন নাগপুর থেকে আসি তখন মানে সমস্যা করেছিল আর কি। তো জানি না কার কেমন এক্সপিরিয়েন্স। তো আমার মনে হয় দুটোতে 15 কেজি করে তুমি ভাগ করে দিতেই তো পারো। খুব অনেক বেশি লোড হয়ে যাচ্ছে কিনা না? না স্যার, আসলে ওই বাবার একটা শ্বাসকষ্টের মেশিন ঢোকাচ্ছি, তো মানে বাই চান্স যদি ওখানে গিয়ে কোনো মানে ডাক্তার তিনটে দেখানোর ব্যাগ আগে নিয়ে নাও, প্রবলেম হয়। 3টে ব্যাগ নিয়ে নাও। স্যার একা মানুষ কত টানবো, দুটো তো হাত। ও হ্যাঁ, শোনো, একটা বুদ্ধি দিচ্ছি। কাঁধ ব্যাগ গুলো যেগুলো আমরা শোল্ডারে ক্যারি করি, ওগুলো হ্যাঁ স্যার। ওগুলো নিয়ে করা যায়, ওঠা যায়, হ্যাঁ। হুম হুম। ওগুলো, ওটা একটা নিয়ে নাও। আর ট্রলি দুটোতে মানে 15 কেজির ভিতরে তুমি রেখে দেবে, তাহলে অসুবিধা হবে না। বাকি এক্সট্রাটা ওর মধ্যে আচ্ছা থাকবে। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে? ওর নেয়নি ওর ভেবে তুমি যাবে আর তোমার নেবে, তখন ও তোমার বাঁচাতে যাবে? ও এমনিতেই হালকা সামনে। চলো, এবার দেখো, মোডাল ভাব প্লাস হ্যাভ প্লাস V3। তো এই স্ট্রাকচারটা তিনটে ক্যাটাগরি আছে। সেটা হলো, আগে আমি তোমাকে বলি এই স্ট্রাকচারটা কখন ফলো করা হয়। কেউ বলতে পারবে? কোন সময়ে কোন সেন্সটাকে এক্সপ্রেস করার জন্য আমরা এই স্ট্রাকচারটা ফলো করি? কেউ বলতে পারবে? উচিত অর্থে স্যার নাকি, মানে কোনো নো, কোনো ব্যাপার আছে নো, নাকি? নো, নো, নো। আর মোডাল প্লাস। এনিবডি এলস? আর কেউ বলতে পারবে? শুরলি? না স্যার। শুনেছো তো? শুড হ্যাভ, শুড হ্যাভ গান, হ্যাঁ। কুড হ্যাভ সলভ, এরকম। তো এইগুলো, স্যার শুনেছি ইউ শুড হ্যাভ স্টাডি নাও, এরকম ব্যাপার হ্যাঁ, তখন। এর 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 মানে কি কে বলতে পারবে? এটা তো নূরের বলতে পারার কথা, নূরদের আমি বলেছিলাম। স্যার এটা ওই মানে কম্বিনেশন যখন থাকে দুটো ভার্বে, দুটো দুটো টেন্সের, হ্যাঁ, সেটা সেক্ষেত্রে। তো ঠিক, সেটা তো তুমি টেকনিক্যাল জিনিস বলছো। আমি বলছি হ্যাঁ। কোন সেন্সে ব্যবহার করবে, কোন অর্থ বোঝাতে ব্যবহার স্যার, করবে। বলো। ই- স্যার, এটা ওই কি পসিবিলিটি বা এরকম কিছু? নো, নো। দেখো, লিখে নাও। অ্যাবাভ স্ট্রাকচারটি, অ্যাবাভ স্ট্রাকচার ইজ ফলোড, এটাকে অনুসরণ করা হয় when a action, when an action, যখন একটি কাজ was not done in the past, অতীতে করা হয়নি, বাট অ্যাট প্রেজেন্ট, কিন্তু বর্তমানে, ইউ ইমাজিন দ্যাট তো করলে ভালো হতো এটা। ইফ ইট ওয়াজ কন্ডিশনাল সেন্টেন্স। ডান, যদি এটা হতে পারত। ঠিক আছে? আমি কি বললাম? এমন একটা কাজ যেটা অতীতে হয়নি, কিন্তু তুমি বর্তমানে কি কল্পনা করছো, ইস যদি ওটা হতো ভালো হতো। বোঝা গেছে? বা এরকমও বলতে পারো,
অ্যান্ড কি এখানে আমি কমা দিয়ে লিখছি ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে কি? ঠিক এর উল্টো মিনিং, মানে বর্তমানে হয়েছে, সরি অতীতকালে হয়েছে, কিন্তু বর্তমানে কি ভাবছো? ইস যদি ওটা না হতো ভালো হতো। বোঝা গেছে না যায়নি? স্যার আর একবার বলুন এটা আমি একটু। বলছি অতীতের ঘটে যাওয়া ঘটনার বিপরীত চিন্তা, বিপরীত চিন্তা। অতীতে ঘটে যাওয়া ঘটনার বিপরীত চিন্তা মানে কি? পাস্ট আর এখানে প্রেজেন্ট লিখছি বোঝানো সুবিধার জন্য। মনে করো তুমি অতীতে একটা ভুল করেছো, ঠিক আছে? তুমি অতীতে একটা ভুল করেছো, কোনো একটা ভুল করেছো, আর বর্তমানে কি ভাবছো? ইস যদি ওটা না করতাম খুব ভালো হতো। ইস যদি ওটা না করতাম, তার মানে বর্তমানে ভাবছো কি? যদি ওটা না হতো, কিন্তু অতীতে কি হয়েছে স্যার। বা উল্টো ভাবো, অতীতে তুমি কোনো একটা কাজ করনি, স্কুলে যাওনি, কিন্তু বর্তমানে কি ভাবছো? ইস যদি স্কুলে যেতাম ভালো হতো। এবার কি বোঝা গেছে? অতীতে হয়ে গেলে বর্তমানে সেটা বর্তমানে ভাবছো যদি না হতো, আর অতীতে না হলে বর্তমানে কি ভাবছো? যদি হতো। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার। প্রত্যেকের কাছে ক্লিয়ার? জি। হ্যাঁ স্যার। অতীতে তোমার একটা কাজ করা উচিত ছিল, কিন্তু তুমি সেটা করনি, তুমি কি তাহলে বর্তমানে কি ভাববে? ইস জানিস তো ওই ওই হেল্পলেস পার্সনটাকে না আমার সাহায্য করা উচিত ছিল। এর মানে কি? আমি যদি বলি যে জানো তো আমার না ওই স্টুডেন্টটাকে একটু বকাঝকা করা উচিত ছিল, তাহলে হয়তো ও ঠিক ভালো লাইনে চলে আসতো। তাহলে আমি কি তাকে বকাঝকা করেছিলাম? এর মানে কি দাঁড়ায়? আমি কি তাকে করেছিলাম? না। এই এই সেন্স বোঝাতে এই স্ট্রাকচার ফলো করা হয়। ক্লিয়ার? মানে ইস যদি করা না হতো বা ইস যদি করা হতো তাহলে ভালো হতো। এই যে সেন্সগুলো, মানে অতীতে হয়েছে সেটাকে আমি বর্তমানে ভাবছি ইস যদি না করতাম না খুব ভালো হতো, বা অতীতে হয়নি বর্তমানে ভাবছি ইস যদি হতো না কাজটা, বা যদি আমি কাজটা করতাম না তাহলে হয়তো বেটার হতো রেজাল্ট। বোঝা গেছে? এটা এরকম আর কি। চলো তাহলে আমরা আফসোস করা বোঝায় স্যার। আফসোস করা শুধু নয়, তুমি দেখো তোমরা বুঝতে পারবে, দেখো বলছি এখানে তিনটে স্ট্রাকচার ফলো হয়। প্রথম একটা কি? এই স্ট্রাকচারের মধ্যে এটা আমি এ দিয়ে লিখছি, এই এ স্ট্রাকচারের মধ্যে মানে মোডাল হ্যাভ আর ভি3, প্রথম ক্যাটাগরিটা কি? সেটা হলো শুড হ্যাভ প্লাস ভি3। ঠিক আছে? এটার মানে কি স্যার? এটা কখন ব্যবহার করব? এটা ব্যবহার করব তখনই, লেখো, যখন বোঝাতে চাইব অতীতে কোনো কাজ করা উচিত ছিল, কিন্তু সে সেটি করেনি, অর অতীতে তার সেটি করা উচিত হয়নি, কিন্তু সে করেছিল। এবার কি বোঝা গেছে? যে কোনো একটা সেন্স দেবে। তোমার খুব কঠোর পরিশ্রম করা উচিত ছিল, কিন্তু তুমি করোনি তাই পরীক্ষায় ফেল করেছো। কিন্তু এবার আমি তোমাকে বলছি তোমার তোমার না ওই সময়গুলোতে আড্ডা না মেরে পড়া উচিত ছিল। এই কথাটা যে আমি তোমাকে বললাম, এর মানে কি তুমি পড়েছিলে? তুমি পড়োনি। না। তোমাকে আমি বলছি পড়া উচিত ছিল। ওকে? মানে বর্তমানে অতীতের বিপরীতটা বলা হচ্ছে। অতীতে যেটা করা উচিত ছিল আমি বলছি তুমি কিন্তু সেটা করোনি, তোমার করা উচিত ছিল। বর্তমানে যখন বলছি তোমার আহ ভালো করে পড়াশোনা করা উচিত ছিল, এর মানে হলো তুমি অতীতে সেটা করোনি, তাই আমি বর্তমানে এরকম ভাবে বলছি। ক্লিয়ার?
নেক্সট লেখো could have, oh sorry, plus v3 মানে কি? লেখো অতীতে কোনো কিছু কাজ করার সামর্থ্য ছিল, কিন্তু করি। সামর্থ্য মানে কি ক্ষমতা ছিল, কিন্তু করেনি। ওকে, এরকম সেন্টেন্সে আমি কুড হ্যাভ লিখব, কারণ কুড মানে কি তোমরা বলো তো? কুড মানেই তো সামর্থ্য না? ক্যান থেকেই তো কুড, ক্যান ক্যানের থেকে পাস্ট ফর্ম। আর শুড মানে কি? শুড মানে উচিত অর্থে বোঝায় না? আমরা পড়েছিলাম বেসিকে। উচিত। হ্যাঁ, এবার ক্লিয়ার? নেক্সট চলো, এক্সাম্পল দেবেন না এগুলোতে? দাঁড়াও দেব, আগে লেখো মাইট হ্যাভ প্লাস v3, আগে লিখে দিই সবগুলো। নেক্সট চলো, এটা মানে কি? তোমরা তোমরা এবার আমাকে বলো, তোমরা এবার রিলেট করতে পারছো। মাইট মানে কি? সম্ভাবনা না? সম্ভাবনা, পসিবিলিটি। পসিবিলিটি। তার মানে কি অতীতে কোনো কাজ হওয়ার বা করার সম্ভাবনা ছিল, কিন্তু হয়নি বা করেনি। ক্লিয়ার? ওকে, কোনো সমস্যা? বোঝা গেছে? কারোর এই তিনটে কনসেপ্টে কারোর অসুবিধা? আমি এবার এক্সাম্পলে যাব। এটা তোমরা কিন্তু ডেসক্রিপটিভ যারা দেবে ভীষণ ভাবে তোমাদের কাজে লাগবে ট্রান্সলেশনে। এটা ট্রান্সলেশনে খুব ইউজ হয় গল্প আকারগুলোতে। চলো এবার লেখো ডাইরেক্ট সেন্টেন্সে দিয়ে লেখো। The car driver, পরীক্ষায় পড়া কোশ্চেন দিচ্ছি, returned my wallet, sorry, although যদিও he could keep it, বলো সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? কুড ভুল হ্যাভ, আছে। Could have kept. এবার দেখো আমি সলিউশনে পরে যাচ্ছি, তুমি আগে বলো টেকনিক্যালি কি কোনো ভুল আছে? স্যার মোডাল ভাব, কুডটাও তো মোডাল ভাব। মোডাল ভার্ব V1। ওটা V1 আছে, ভার্বের ফার্স্ট ফর্মই আছে। টেকনিক্যালি কিন্তু স্যার কোনো ভুল নেই। তো মোডাল ভাব চ্যাপ্টারটা আমি তোমার আগের দিন ক্লাস পর্যন্ত টেকনিক্যাল পোর্শনটুকু পড়িয়েছিলাম, যে মোডাল ভাব প্লাস V1 হয়। তারপরে একটু অ্যাডভান্সে গেলাম নিড আর ডেয়ারটাতে।
এবার আরেকটু অ্যাডভান্সে যাচ্ছি, যে কখন মোডাল ভাব থাকলেও ভিতরি হয়, শুধু মাঝে হ্যাভ বসবে, সেটা এই ক্ষেত্রে হয়। এটা পুরোপুরি সেন্সের উপরে নির্ভর করছে। স্যার টেকনিক্যালি কিন্তু ভুল নেই, কিন্তু যখন সেন্টেন্সটা আমি পড়ছি যে রিটার্ন, ফেরত দিয়েছিল, V2 মানে পাস্টের ঘটনা, কে ফেরত দিয়েছিল? দ্য কার ড্রাইভার। স্যার কি নাউন এটা? এটা কি নাউন বলতে পারবে? কেউ বলতে পারবে? ড্রাইভার কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড। সাবজেক্টের কাজ করছে। কি ফেরত দিয়েছিল? স্যার মাই ওয়ালেট, মাইটা অ্যাডজেক্টিভ, ওয়ালেটটা আমার এখানে কি? নাউন। নাউন। অলদোটা কি? যদিও, অলদোটা হলো কনজাংশন, যদিও, যদিও হি কুড কেপ ইট, সে সেটা রেখে দিতে পারত। আচ্ছা, সে কি সেটা রেখে দিয়েছে? এখানে তো বলে দিচ্ছে সে রিটার্ন করেছে। তার মানে এখানে বলতে চাইছে কি, সে রেখে দিতে পারত। তার মানে তার রেখে দেওয়ার সামর্থ্য ছিল, কিন্তু সে রেখে দেয়নি, দেয়। রিটার্ন করছে। তাহলে আমি কি লিখবো? তাহলে আমি লিখবো পুরো এই পোর্শনটাকে চেঞ্জ করে আমি কি লিখবো? লিখবো যে কুড হ্যাভ কেপ্ট। কেপ্ট ইট। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট। স্যার আই কুড হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম, এটাও তো হতে পারে না? অবশ্যই হতে পারে, কিন্তু এখানে দেখো, এখানে দুটো জিনিস ঘটে, ভালো করে শোনো, তোমাদের আমি বলি। এটাকে বলা হয় এক, সবসময় ল্যাঙ্গুয়েজ না, ল্যাঙ্গুয়েজ হলো দুটো জিনিস। এই এখানে আবার একটা ব্যাপার আছে, কোনো মুভি দেখা, কোনো মুভি দেখছে একজন, আর একজন কি করছে, ওই মুভির স্ক্রিপ্টটা পড়ছে, ভালো করে বুঝবে। এবার যখন স্ক্রিপ্ট পড়ছে আর যে মুভি দেখছে, দুটোর মধ্যে তফাৎ কি? স্যার এখানে দর্শক দুটো ব্যক্তির মধ্যে কথোপকথনকে দেখতে পাচ্ছে, তাদের সিচুয়েশনকে দেখতে পাচ্ছে। তাহলে এখানে এক্সট্রা করে লিখে দিতে হচ্ছে না কোন সিচুয়েশন নিয়ে ওরা কথা বলছে। ওই জন্য এমন একটা সিচুয়েশন এখানে অ্যারাইজ করেছে যে ওই ব্যক্তিটা আফসোস করছে, যদি আমি পরীক্ষায় ভালো হতাম না, পাশ করতাম। তাহলে ও এখানে ফুল সেন্টেন্সটা না বললেও ও যদি এইটুকু বলে, আই কুড হ্যাভ ডান দ্য, আই কুড হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম, এরকম বলা মানে আমরা কিন্তু বুঝে যাচ্ছি ও যদি এক্সামটা ভালো করতে পারতাম, এরকম বলতে চাইছে। কেন? সিচুয়েশনটা তো আমরা ভিজুয়ালাইজ করতে পারছি, তাই না? কিন্তু তুমি যখন স্ক্রিপ্ট পড়বে বা যখন পরীক্ষার পেপার দেবে, তখন কি সিচুয়েশনটা তোমার সামনে তুমি জানো? তোমাকে না। জাস্ট একটা সেন্টেন্স দেবে, তাহলে ওই সেন্টেন্সের মধ্যে তোমাকে এমন একটা হিন্ট দিতে হবে যেটাতে সিচুয়েশনটা ক্লিয়ার হয়, যে ও ভালো করতে পারতো, কিন্তু ওর যে পরীক্ষা ভালো হয়নি, এই হিন্টটা তোমাকে দিতে হবে। তবেই তো তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, ভালো করতে পারতো কিন্তু ভালো করতে পারেনি। স্যার কি হিন্ট তাহলে দেবে? আমি এখন দিতে পারি আই আই কুড, তাহলে এটাকে বোঝানোর জন্য আমি এরকম দিতে পারি, আই কুড ডান, আই কুড ডু ওয়েল in the exam, but in the exam, so so that I, বা এরকম লিখতে পারো, in the exam, to avoid the failure I faced। বলো, এখানে কি সিচুয়েশন আমি ক্রিয়েট করে দিয়েছি? টু অ্যাভয়েড দ্য ফেলিওর, ফেলিওরটা আমি
এড়িয়ে যেতে পারতাম যেটা আমি ফেস করিনি, যেটা আমি ফেস করেছি, তার মানে কি সে ফেলিয়ার হয়েছে? হুম তার মানে সে ফেলিয়ার হয়েছে। আর হুম ফেলিওর যখনই হলো তার মানে কি সে এক্সামে কি ওয়েল করেছিল, এক্সামটা ভালো দিয়েছিল কি? দেয়নি। তার মানে না বলতে চাইছে যদি দিতাম, এরকম বলতে চাইছে। কি করে বুঝলাম? স্যার এই পোর্শনটুকু দেখে বুঝে গেলাম। বোঝা গেছে? তাহলে এখানে দিতে হবে কুড হ্যাভ ডান। তাহলে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো, তোমার পরীক্ষার হলে এমন কিছু হিন্ট দিয়ে দেওয়া থাকবে যেটার দ্বারা তুমি বুঝতে পেরে যাবে ও এক্সাম ভালো দেয়নি, কিন্তু এখন কল্পনা করছে যদি দিতাম। এরকম হিন্ট তুমি পাবে পরীক্ষা। ক্লিয়ার? হ্যাঁ স্যার তা না হয়তো কেউ যদি শুধু এটা বলে আই আই কুড আই কুড ডু ওয়েল ইন দ্য এক্সাম, এর মানে কি আমি এক্সামে ভালো দিতে পেরেছিলাম? এটা কি ভুল? ভুল তো নয়। ভুল নেই এর মধ্যে। ভুল নেই। চলো, ওকে, এবারে আমরা নেক্সট এক্সাম দেব। নেক্সট আমরা এক্সাম্পল লিখবো। ধুর, কি হচ্ছে দাও। চলো, এবারে লেখো I should bring some woolen clothes as যেহেতু it is bitterly cold here and now I have to suffer, ব্যাস, নাও আই হ্যাভ টু সাফার। বলো, তুমি কি হিন্ট পেয়ে গেছো? আই হ্যাভ টু সাফার আছে আই হ্যাভ লাস্টে। টু সাফার। স্যার ও যদি ক্লোথটা আনতো, উলের জামা কাপড় আনতো, তাহলে কি ও সাফার করতো? না, কিন্তু ও তাহলে বলছে না আমাকে এবার সাফার করতেই হবে, তার মানে কি ও উলের জামা কাপড় আনেনি। তাহলে শুড ব্রিং কি হবে? না, না শুড হ্যাভ। শুড হ্যাভ হবে। তাহলে কি শুড হ্যাভ। হবে? শুড হ্যাভ ব্রট। হুম শুড হ্যাভ ব্রট। আমি এটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে তোমরা হিন্ট পাবে, ওই হিন্টটাকে ক্যাচ করতে হবে। ওকে, চলো নেক্সট বলো। The child না, এটা প্যাসিভে দেবো না, তাহলে তোমরা গুলিয়ে ফেলতে পারো। অ্যাক্টিভেই দিই, যখন ভয়েস করাবো তারপরে প্যাসিভে। দ্য পুলিশম্যান এটা আবার প্যাসিভে না দিলে তোমরা বুঝতে পারবে না, তার আগে একটু বলে দিই তাহলে। শোনো, মোডাল ভার্বের প্যাসিভ কি করে করে? শুড বি ডান, বি দিয়ে ডান মানে করা হয় স্যার, মোডাল তারপরে একটা বি ভার্ব দেওয়া হয় আর তারপরে আমার V3 করা হয়, এইভাবে মোডাল ভার্বের প্যাসিভ হয়। আর অ্যাক্টিভ কেমন হয়? স্যার মোডাল প্লাস V1, তাই তো? V1। এটা অ্যাক্টিভ হয়, এটা হ্যাঁ স্যার। এবারে আমি যদি বলি মোডাল প্লাস হ্যাভ
আমি যদি বলি মোডাল প্লাস হ্যাভ প্লাস V3, এটা কি স্যার? এটা হলো অ্যাক্টিভ। কেন না স্যার? এটা ইমাজিনেশন বোঝায় না এরকম প্যাটার্নটা? ইমাজিনেশনটা আগে যেটা হয়ে গেল ওটা। এক্ষুনি যেটা করলাম ইমাজিনেশনের, আর এটা কি? এটা রিয়ালিস্টিক ইনসিডেন্ট, আর এটা ইমাজিনেশন ইনসিডেন্ট। ওকে, তো মোডাল ভার্বের দুটো আমাদের ব্যবহার আমরা জানি, একটা কি ইমাজিনেশন, একটা কি রিয়ালিস্টিক। রিয়ালিস্টিকের অ্যাক্টিভ হলো মোডাল ভার্ব প্লাস V1, আর প্যাসিভ হলো কি মোডাল বি প্লাস V3। ওকে, ইমাজিনেশনের অ্যাক্টিভ কি স্যার? মোডাল ভার্ব প্লাস হ্যাভ প্লাস V3। আর ইমাজিনেশনের প্যাসিভ কি হবে স্যার? মোডাল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3। ক্লিয়ার? কোনো ডাউট আছে এখানে? না স্যার। যদি এটা দেখো তাহলে কি ভাববে স্যার? ইমাজিনেশনের অ্যাক্টিভ। আর যদি এই প্যাটার্ন দেখো তাহলে কি ভাববে স্যার? ইমাজিনেশনের প্যাসিভ। যদি এই প্যাটার্ন দেখো কি ভাববে স্যার? ইমাজিনেশনের রিয়ালিস্টিকের অ্যাক্টিভ। আর যদি এটা দেখো স্যার, রিয়ালিস্টিকের প্যাসিভ। ওকে, এবার চলো দাদা একটু অ্যাক্টিভ প্যাসিভটা কি আছে একটু বুঝিয়ে দেবেন? এখন একটু বুঝিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ মানে হলো যে কাজটি করেছে, ডুয়ার যে কাজটি করেছে সে সাবজেক্ট হয়। আর প্যাসিভ হলো কি? যেটা রিসিভার, যার উপরে কাজটি করা হয়েছে। মনে করো তুমি ভাত খেয়েছো, তাহলে কে ভাত খেয়েছে? তুমি। তাহলে তোমাকে যদি বলি তুমি, বা যদি বলো যে রাম ভাত খেয়েছে, এবার রাম মেন ভার্বের আগে বসে আছে, মানে রাম সাবজেক্ট আছে, তাহলে ওটা কি হবে? অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। যে ভাত খেয়েছে সেই তো সাবজেক্টের জায়গায় বসে আছে, রাম, তাহলে অ্যাক্টিভ। এবার আমি যদি বলি ভাতকে খাওয়া হয়েছে প্যাসিভ। রামের দ্বারা, তাহলে কি খাওয়া হয়েছে? ভাত, ওটাই সাবজেক্টের জায়গায় বসে আছে। তাহলে এবার এটাকে কি বলবো? প্যাসিভ। আমি তোমাকে এইটুকু এখন বলতে পারি, যখন আমি শেখাবো তখন আমি আরো ভালো করে বলবো। ওকে ওকে দাদা, ওকে। চলো এবারে তোমরা বলো এটা কোন প্যাটার্ন। তো যারা প্যাসিভ জানো না তাদের এটা একটু প্রবলেম হতে পারে, কিন্তু আমি বলবো কোনো চিন্তার কারণ নেই, আমি ভয়েস চ্যাপ্টারে আবার এটাকে কভার করব। দ্য চাইল্ড might be saved, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। কার প্যাসিভ? ইমাজিনেশন না রিয়ালিস্টিক? রিয়েলিস্টিক। রিয়ালিস্টিক। ব্যাস, আমরা পড়ব if the policeman, কি হলো? জ্বলছে না? had plus if the policeman had come on time। ওকে, তোমরা বলো এই সেন্টেন্সটা কি রিয়ালিস্টিকের সেন্টেন্স নাকি ইমাজিনেশনের সেন্টেন্স? ইমাজিনেশন। স্যার এখানে ইফ আছে। আমরা কথার কথা বলি না, যদির কথা নদীতে ফেলো, এখানে সেই যদি আছে। ইফ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেটা কি রিয়েল হয়? না। রিয়েল হয় না স্যার। যদি কথাটা আমরা তখনই ব্যবহার করি যে স্যার সেটা প্র্যাকটিক্যালে ঘটেনি, কল্পনা করা হয়, সেই কথাটাকে যদি দিয়ে শুরু করা হয়। তাহলে ইফ দিয়ে শুরু করছি। ইফ দ্য পুলিশম্যান হ্যাড কাম অন টাইম, যদি পুলিশম্যান সঠিক সময়ে আসতো তাহলে চাইল্ডটা বেঁচে যেত। তাহলে এবার বলো পুলিশম্যান কি সঠিক সময়ে এসেছে? না। না। তাহলে কি চাইল্ডটা বেঁচেছে?
না। না। চাইল্ডটা যেহেতু সময় আসে তাই চাইল্ডটা নিশ্চয়ই বাঁচেনি, তাহলে আমি এটাকে কেন রিয়ালিস্টিকে লিখবো? তাহলে এটাকে আমার কিসে Might করতে have হবে? been. মাইট হ্যাভ বিন। এটাকে আমার ইমাজিন করতে হবে। তাহলে আমি লিখবো হুম, might have been saved. Clear? ওকে, বলো এটাকে বোঝা গেছে কি সবার, নাকি কোনো অসুবিধা আছে? ঠিক আছে। ওকে, বোঝা গেছে। চলো এবার করো। If you had sorry, if you had wanted to avoid this case, comma, you should not misbehaved, misbehave কি লিখছি, with her. এটা কি রিয়ালিস্টিক সেন্টেন্স না ইমাজিনেশন? ইফ দিয়ে শুরু হচ্ছে। ইফ ইউ হ্যাড Imagine ওয়ান্টেড টু আছে। অ্যাভয়েড দিস কেস, যদি তুমি চেষ্টা চাইতে এই ব্যাপারটাকে অ্যাভয়েড করতে, যদি তুমি চাইতে, ইউ শুড নট মিসবিহেভ উইথ হার, তুমি তার সাথে মিসবিহেভ না করা তোমার উচিত ছিল। তার মানে সে মিসবিহেভ করেছে না করেনি? করেছে। করেছে। তাহলে আমি কি লিখবো? ইমাজিনারি সেন্টেন্স এটা। ইমাজিন। তাহলে আমি Should not have তাহলে শুড হ্যাভ নট হ্যাভ মিসবিহেভ মিসবিহেভ বিহেভড। নাকি শুড হ্যাভ misbehaved. নট হবে? কি হবে বলো, কোনটা Should হবে? not have misbehaved. ভেরি গুড। তাহলে স্যার এখানে হবে শুড শুড হ্যাভ মিসবিহেভড। ক্লিয়ার? চলো এবার আমি অন্য কোশ্চেনে যাব। তার আগে আমার বলো, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আজকের দিনের প্রথম কনসেপ্ট যেটা মোডাল প্লাস হ্যাভ প্লাস ভিত্তিক, এখানে কারোর কোনো ডাউট আছে? না স্যার। নেক্সট চলো, নেক্সট লেখো। নটটা আগে আর পরে, এটা এটা কি মানে অ্যাকচুয়াল কোনো রুলস আছে না যেটা? রুলস আছে, অবশ্যই রুলস আছে। এখানে শুনে নাও, এখানে শুডটা হেল্পিং ভার্ব, হ্যাভটা মেন ভার্ব, আগে হ্যাভটা মেন ভার্ব। ওই জন্য অ্যাডভার্বটা আগে বসেছে। হ্যাঁ, ওই জন্য নটটা এখানে, অ্যাডভার্বটা এখানে আগে বসেছে। আর এখানে এটা কি বলতো? এটা ওটা তো স্যার আপনার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ স্যার, এখানে এটা পাস্ট পার্টিসিপেল। এটা তোমার টেন্সে বলেছিলাম, মনে আছে কি? হ্যাঁ। চলো ওকে, ছোট্ট কনসেপ্ট লিখে নাও, শ্যাল আর উইল দিয়ে। নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে
সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে তুমি শ্যালও ব্যবহার করতে পারো, উইলও ব্যবহার করতে পারো, দুটোই ঠিক, নো প্রবলেম। বোঝা গেছে? কোনো সমস্যা? নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি কেউ বলতে পারবে? সাধারণ হ্যাঁ বিবৃতি। হ্যাঁ বোধক সেন্টেন্স। ওকে, যেগুলো সাধারণ বিবৃতি। বিবৃতিমূলক সেন্টেন্স। আমি ভাত খেয়েছি মানে বক্তব্য। তোমাকে বর- কোনো একটা সাধারণ তথ্য বর্ণ। দিচ্ছে, কোনো একটা তোমাকে তথ্য দেওয়া হচ্ছে। সেন্টেন্সটা পড়ার পরে এই সেন্টেন্স বোঝার কায়দাটা আমি আজকে তোমাদের যেভাবে বলবো মনে রাখবে। এটা ছোট থেকে আমি ফিল করেছি, মানে যখন ছোটদের পড়াতাম ইংলিশ, তো অ্যাকচুয়ালি ওদের থেকে আমার এটা আশা যে এইভাবে বললে হয়তো ওরা বুঝতে পারবে, আর শেষে দেখছিলাম এইভাবে বলাতে কাজ হয়েছে। আগে বলি, তোমরা দেখো। আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো কাদের? তোমরা বলবে স্যার বিবৃতিমূলক। ঠিক আছে, ভালো। কিন্তু এর থেকে ভালো আরো কোনটা বলো তো? কোনগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হবে না এটা যদি জেনে নাও। স্যার কোনো একটা কোশ্চেন যদি বলি, কোনো একটা বাক্যে কোনো একটা সেন্টেন্স যদি কোশ্চেন আকারে লেখা থাকে তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে না। স্যার কোনো একটা বাক্য মানে যদি অর্ডার বোঝায়, তাহলে সেটা হবে না। রিকোয়েস্ট বোঝায়, সেটা হবে না। অ্যাডভাইস বোঝায়, সেটা হবে না। সাজেশন বোঝায়, সেটা হবে না। ফিলিংস বোঝায়, ফিলিংস মানে ইমোশন, সেটা হবে না। বোঝা গেছে? উইশ বোঝায়, ইচ্ছা, সেটা হবে না। তাহলে এইগুলো হবে না। এবার তোমাকে একটা সেন্টেন্স যদি আমি লিখি না, তুমি চেক করে করে দেখবে এদের মধ্যে কোনোটা হচ্ছে কিনা, তাহলে সেটা হবে না। এবার স্যার এই যে তিনটে অর্ডার, অর্ডার রিকোয়েস্ট আর অ্যাডভাইস, এই তিনটে কি করে বুঝবো কখন? অর্ডারটা হেল্পিং ভার্ব বা ভার্ব দিয়ে শুরু হয়। মেন ভাব দিয়ে শুরু হয়। এরা সব কাদের দিয়ে শুরু হয়? অর্ডার আর অ্যাডভাইসটা কি দিয়ে শুরু হয়? মেন ভাব দিয়ে। আর রিকোয়েস্টটা কি দিয়ে শুরু হয়? রিকোয়েস্টটা প্লিজ দিয়ে বা কাইন্ডলি দিয়ে। ওকে, কোশ্চেন কি করে বুঝবো? কোশ্চেন স্যার শেষে কোশ্চেন মার্ক থাকবে। এবার যদি বলি আই ওয়ান্ট টু প্লে ফুটবল, এটা কি সেন্টেন্স বলো? অ্যাসার্টিভ। স্যার এখানে না কোনো কোশ্চেন আছে, না কোনো অর্ডার, না কোনো রিকোয়েস্ট, কিচ্ছু নেই। বোঝা গেছে? এইভাবে বুঝবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, বড় হয়েছে বড়দের মতো করে বুঝবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে শ্যাল বা উইল আমরা হেল্পিং ভার্বের জায়গায় ব্যবহার করতে পারি। এবারে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে জানো কি? কোশ্চেন। প্রশ্ন। প্রশ্নবোধক বা কোশ্চেনমূলক সেন্টেন্স। তখন যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন হয়, তাহলে অবশ্যই আমার মোডাল কি নিতে হবে? মোডাল অবশ্যই শ্যাল নিতে হবে। বোঝা গেছে? উইল এখানে চলবে না। ক্লিয়ার? ঠিক আছে। উইল এখানে চলবে না। নেক্সট চলো। যদি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট হয়, অফিসিয়াল স্টেটমেন্ট মানে কি? কোনগুলো হয় অফিসিয়াল স্টেটমেন্ট? স্যার কোনো অফিস অর্ডার, কোনো কোর্ট অর্ডার, ঠিক আছে, কোনো ল, কোনো আইন, ল বোঝাচ্ছে, এরকম যদি সেন্টেন্স হয় তখন সাবজেক্ট এনিথিং, যাই হোক না কেন, এনিথিং যাই হোক না কেন, মোডাল কি হবে? শ্যাল হবে। ঠিক আছে? কোনো কোশ্চেন এখানে? আমি এক্সাম্পল দেব, তার আগে বলো এইটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো।
প্রথম কোশ্চেন বলো, উইল আই হেল্প ইউ, কি হবে? Shall I? shall, ইন্টারোগেটিভ। স্যার আমি দেখলাম কোশ্চেন মার্ক আছে, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে উইলটাকে এটা কি দেব? শ্যাল দেব। আর সাবজেক্ট কি দেখলাম? স্যার সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন আছে। ফার্স্ট পারসন। 2 নম্বর লেখো, as per the Kolkata High Court, the defendant will pay, বা কলকাতা হাইকোর্ট করে দাও বা অর্ডার করতে পারো, যা খুশি, will pay a fine res 10,000, কি হবে? Shall pay. shall, স্যার কেন? এখানে অর্ডার বোঝাচ্ছে, Formal verb. অ্যাজ পার Formal. কলকাতা হাইকোর্ট, সেন্স এখানে কোর্ট অর্ডার আসছে, অফিসিয়াল অর্ডার বোঝাচ্ছে, তাহলে কি হবে এখানে? শ্যাল করো। ওকে, নেক্সট চলো, I declare that I declare that I will be responsible if my বা if any discrepancy will be, বা সরি if দিচ্ছি তো, তাহলে সিম্পল প্রেজেন্টে লেখো, is happened, কি হবে? I declare that I will be responsible if any discrepancy is happened, কি হবে বলো? দেখে নাও কেন সেন্টেন্সটা দিলাম। কোনো কিছু ডিক্লারেশন, কোনো কিছুরই ডিক্লারেশন মানে কি? নিজে লিখিত দেওয়া, সেটার মানেই অফিসিয়াল ডকুমেন্টস হিসাবে ধরা হয়। ক্লিয়ার? তাহলে তো শ্যাল হবে। Shall. তাহলে কি হবে? তাহলে আমাদের শ্যাল। ওকে, সমস্যা? চলো, নেক্সট পরের কনসেপ্ট চলে যাব। আজকের কনসেপ্ট 3, এর আগে লিখে নাও কনসেপ্ট 2, এটা কনসেপ্ট 2, আগেরটা কনসেপ্ট 1। ওকে, চলো লেখো। এখানে 3টে আইটেম আমরা বলবো, কি কি? যদি কোনো সেন্টেন্সের সেন্স প্রমিস হয়, প্রমিস, বা ডিটারমিনেশন হয়, মানে কি?
প্রতিজ্ঞাবদ্ধ বা কি অব্লিগেশন বাধ্যতা। তাহলে বাংলাগুলো লিখে নাও। কথা দেওয়া বা প্রতিশ্রুতি দেওয়া, প্রতিজ্ঞাবদ্ধ, আর কি বাধ্যতা। এই তিনটে যখন সেন্স দেবে না, তখন ফার্স্ট পার্সনের সাথে আমরা উইল ব্যবহার করব এবং সেকেন্ড আর থার্ড পার্সনের সাথে আমরা শ্যাল ব্যবহার করব। ক্লিয়ার? উল্টে যাবে জিনিসটা। বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলো, এক্সাম্পলে যাব। কোনো প্রমিস কোনো থাকলে ঠিক আছে, ডিটারমিনেশন বা কোনো অব্লিগেশন থাকলে। এবারে চলো লেখো। It is sure that he will নাকি shall succeed। বলো। শ্যাল এখানে শিওর কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? ডিটারমিনেশন, প্রতিশ্রুতি দিচ্ছে। Determination. প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে কি হবে? উইলটা হবে না, শ্যাল হবে। ক্লিয়ার? নেক্সট চলো। ইউ উইল নাকি শ্যাল বি rewarded by the king for your brave act। বলো কি হবে? শ্যাল রিওয়ার্ডেড বাই দ্য কিং, এটার মানে কি প্রমিস বোঝাচ্ছে না? প্রমিস প্রতিশ্রুতি বোঝাচ্ছে। রাজা প্রতিশ্রুতি দিয়েছে, তাহলে স্যার কি হবে? শ্যাল হবে, উইল হবে না। ক্লিয়ার? এখানে একটা জিনিস নোটিস করছো কি স্যার, এটা কিন্তু চোখ বন্ধ করে আমরা করছি না। কোনো একটা ওয়ার্ড বা কোনো গ্রুপ অফ ওয়ার্ড দেখে আমরা আগে সেন্সটাকে ডেভেলপ করছি যে এটা প্রমিস, ডিটারমিনেশন নাকি অব্লিগেশন বোঝাচ্ছে। সেটা আমার হিন্ট থাকবে। সেই হিন্টটা যতক্ষণ না পাবো আমি কিন্তু ডিসাইড করতে পারবো না। ক্লিয়ার? নেক্সট চলো। ইউ উইল নাকি শ্যাল বি ফায়ার্ড। ফায়ার্ড মানে কি? কাজ থেকে বিতাড়িত করা, সাসপেন্ড করে দেওয়া। ইফ আবার গুলি ছড়াও হয়। ইফ ইউ ডোন্ট ফিনিশ দিস প্রজেক্ট অন টাইম, সঠিক সময়। তাহলে এখানে কি বোঝাচ্ছে? অব্লিগেশন অব্লিগেশন বোঝাচ্ছে স্যার। এই যে ইফ ইউ ডোন্ট ফিনিশ দিস প্রজেক্ট অন টাইম, এইটুকুর দ্বারা আমার বোঝাচ্ছে অব্লিগেশন। তাহলে আমি কি করব স্যার? উইলটা এখানে হবে না, শ্যালটা হবে। ক্লিয়ার?
বোঝা গেছে কি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার চলো, আমার উইল আর শ্যাল হওয়ার থেকে আগে জরুরি তোমার এটা বোঝা যে সেন্স ডেভেলপ করতে হবে, কোন ওয়ার্ড থেকে করছি সেটা বোঝা। ঠিক আছে, মোডাল ভার্ব পুরোপুরি কমপ্লিট। ঠিক আছে, বোঝা গেছে? আর মোডাল ভার্বের কোনো কনসেপ্ট বাকি নেই। তো আমরা যতক্ষণ মোডাল ভার্ব যতটা করলাম, কারোর কিছু অসুবিধা পুরো মোডাল ভার্বের মধ্যে বলো, থাকলে বলতে পারো। এবার আমি একটা আমার কোর্সে আমি একটা এক্সট্রা এক্সট্রা ক্লাস রাখি পারে। আমি অফলাইনে পড়াই, অনলাইনে পড়াই, যেখানেই পড়াই না কেন, ভাবটাকে আমি তিনটে ভাগে করাই। একটা মোডাল, একটা হেল্পিং ভার্ব, মেন ভার্ব করে একটা করাই, যেটা তোমাদের করালাম, যেখানে প্রায় মুখস্থের পার্টটা থাকে। আর একটা হয় যেটা হলো অ্যাডভান্স ভার্ব, সেই পার্টটা এক্সট্রা করে আলাদা করে করাই। তো তার আগে বলো, সেখানে যাওয়ার আগে মোডালটা এখানে, মোডালটা যতটা হয়েছে শেষ দুটো তিনটে ক্লাসে, কারোর কোনো জায়গায় অসুবিধা থাকলে বলতে পারো। চলো, আশা করি অসুবিধা নেই। এবারে সবাই খাতায় হেডিং দাও, অ্যাডভান্স ভার্ব বলে হেডিং দাও। তারপরে আমি যাব অ্যাডজেক্টিভ। আগে সবাই হেডিং করো অ্যাডভান্স ভার্ব। ওকে, অ্যাডভান্সটা কি তোমাদের এখন করাবো? এখন করালে আবার সমস্যা হবে না? এখন টাইম নেই। দেখছি তারা। না, অ্যাডভান্স ভার্বটা এখন করাবো না। করালে তোমার মানে এখন মানে এখন অন্য কিছু করাবো, অ্যাডভান্স ভার্বটা করাবো না। অ্যাডভান্স ভার্ব ভয়েসের পরে করাবো, ওখানে কিছু প্যাসিভের ব্যাপার আছে। ওকে, তো আজকে ওটা আরো দুই একটা চ্যাপ্টার পরে করাবো। আচ্ছা, এবারে সবাই আমি তোমাদের করাবো এই ইনভার্সনটা করাবো, আর প্রেজেন্ট সাবজেক্টিভ মুডটা করাবো। ইনভার্সনটা করিয়ে দিই, কারণ ওটা ছোট টপিক, তাহলে তোমাদের সুবিধা হবে। চলো, সবাই খাতায় হেডিং করো অ্যাডভার্ব। অ্যাডভার্ব প্লাস ইনভার্সন। আচ্ছা, এটা কি আজকেরই করবে? আজকে তো কিছু বাদ থেকে যাবে, বেশি করাতে পারবো না। ঠিক আছে, অল্প করাচ্ছি। চলো, দেখে নি, দাঁড়াও আগে কতটা করাবো তোমাদের। চলো, আজকের বেশি কিছু ঠিক আছে, চলো করিয়ে দিই। কিছু মুখস্থের পাঠ আছে, ওগুলো আগে করিয়ে দিই, তারপরে পরের দিন কনসেপচুয়াল পাঠ করাবো। ওকে, চলো। এগুলো মুখস্থের পাঠ, এর উপর থেকে পরীক্ষায় অনেক কোশ্চেন এসছে, তো আগে করে নাও এগুলো। আচ্ছা, তার আগে বলো, এই অ্যাডভার্ব আর ইনভার্সনটা আমি করাবো, কিন্তু প্রথমে আমি 1 নম্বর টপিক করাবো অ্যাডভার্ব, তারপরে ইনভার্সনে যাবো।
অ্যাডভার্ব মানে কি? এ কাকে কাকে কোয়ালিফাই করে? বেসিক ক্লাস যারা করেছে তারা বলো। ভার্বকে ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। ভেরি ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। স্যার, ভার্ব, অ্যাডভার্ব ও নিজেকে করে আর অ্যাডজেক্টিভ কেও করে। আমরা বেসিক ক্লাসে শিখেছি। ওকে, এবারে অ্যাডভার্বের লোকেশন কোথায় কোথায় হয় সেটা আমরা পড়বো, সেটা আমরা পরের ক্লাসে পড়বো। অ্যাডভার্বটা যখন কনসেপচুয়াল পার্টে ঢুকবো অ্যাডভার্বের। আজকের আমরা অ্যাডভার্বের কিছু মেমোরাইজ পার্ট করবো, মানে যেগুলো তোমার মুখস্থ রাখতে হবে, যেগুলোতে কোনো কনসেপ্ট নেই, তোমাকে মুখস্থ রাখতেই হবে, সেই পার্টটা আগে আমরা করি। প্রথম সেন্টেন্স লেখো, সেন্টেন্স অনুসারে আমরা করব। She behaved very arrogant at the party. বলো দেখি, এখানে বলো মেন ভার্ব কোনটা? behaved, স্যার, বিহেভ মেন ভার্ব। ওকে, কে বিহেভ করেছে? she, she is সাবজেক্ট। আচ্ছা, এবার বল ভেরি অ্যারোগেন্ট। ভেরিটা কি হয় সর্বদা? অ্যাডভার্ব adverb, এবার অ্যারোগেন্টটা কি হবে? adjective, অ্যাডজেক্টিভ। অ্যারোগেন্টটা হয় অ্যাডজেক্টিভ, আমরা জানি। অ্যারোগেন্ট মানে কি? রাগী। তাহলে এই যে এবারে এটা যদি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে? নাউনকে কোয়ালিফাই। noun and pronoun, নাউন এন্ড প্রোনাউনকে কোয়ালিফাই করে। তাহলে কে রাগী? আমাকে উত্তর দাও, কে রাগী? she, কি করে বলতে? আমি বলবো শি ইজ অ্যারোগেন্ট। she, আচ্ছা, শি রাগী, এখানে তুমি অ্যারোগেন্টকে বলো। এখানে অ্যারোগেন্টটাকে কি বোঝাচ্ছে? সে রাগী নাকি সে রেগে ব্যবহার করেছে, কোনটা? বিহেভটা হচ্ছে অ্যারোগেন্ট। কাকে প্রশ্ন করে অ্যারোগেন্টটা পাচ্ছ? শিকে প্রশ্ন করে না বিহেভ? কেমন বিহেভ করেছে আর তাহলে বিহেভকে প্রশ্ন করে পাচ্ছ না, যে সে কেমন বিহেভ করেছে? adverb, খুব অ্যারোগেন্ট বিহেভ করেছে। তাহলে এই লোকেশনটা কার? লোকেশনটা তো অ্যাডভার্বের। adverb, তাহলে এখানে অ্যাডজেক্টিভ কি করছে? তাহলে কি হবে? অ্যারোগেন্টলি। ক্লিয়ার? arrogant, কারণ আমার এখানে অ্যাডভার্বের জায়গা। ওকে, নেক্সট চলো। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে কিছু আমরা কনফিউজিং জায়গাগুলো আজকে পড়ে নিচ্ছি, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে। নেক্সট চলো, কারণ এগুলো তোমার না জানলে কনসেপচুয়াল পার্টে অসুবিধা হবে। এবার এইটা বলো, ভালো করে বলবে কিন্তু। শি, তোমাদের বেসিক ক্লাসে যেভাবে আমি প্রশ্ন করা শিখিয়েছি, লোকেশনের ডিমান্ডটা বুঝবে। ইংলিশ গ্রামার, হাফ গ্রামার ওখানেই সমাধান হয়ে যাবে যখন তুমি লোকেশনের ডিমান্ডটা বুঝবে। আর সেই ডিমান্ডটা বোঝার জন্য তোমাকে সঠিক জায়গাতে প্রশ্ন করতে হবে। হি হ্যাজ বিকাম ভেরি অ্যারোগেন্ট ঠিক আছে? তার আগে আমি তোমাদের একটা কথা আমি বলে দিই তোমাদের ছোট্ট করে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখানে অ্যাডভার্ব, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। অ্যাডভার্ব আর ইনভার্সন আমরা এই চ্যাপ্টারে পড়ব। তার মধ্যে আমরা প্রথমে পড়ছি অ্যাডভার্বটা। ঠিক আছে? অ্যাডভার্বটা যখন পড়ছি না, এখানে আমরা দুটো জিনিসের মধ্যে তুলনা করছি। তুলনা করে আগে শিখছি এই দুটোর ডিফারেন্স কি, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব।
স্যার এ কি, এ নাউন বা প্রোনাউনকে আমার কোয়ালিফাই করে, আর এ কি করে স্যার ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে। আর একটা ডিফারেন্স হলো, যেটা মেন, যেটা আমার এখানে কাজে লাগবে, সেটা হলো মেন ভার্ব, মেন ভার্বের জায়গায় যদি লিঙ্কিং ভাব থাকে, মানে বি ভাব থাকে, মেন ভার্ব বা লিঙ্কিং ভাব, তাহলে কি হবে মেন ভার্ব? বি ভার্ব। বি ভার্ব যদি মেন ভার্বের জায়গায় বসে থাকে, তাহলে এর পরে সর্বদা অ্যাডজেক্টিভ ইউজ হবে। ক্লিয়ার? আর স্যার যদি মেন ভার্বের জায়গায় আমার অ্যাকশন ভাব বসে থাকে, কোনো একটা অ্যাকশন ভাব বসে থাকে, তাহলে আমার তারপরে সর্বদা অ্যাডভার্ব ইউজ হবে। এবার কি বোঝা গেছে? হ্যাঁ কারোর এখানে কনফিউশন? মেন ভার্ব বা লিঙ্কিং ভার্ব মানে কি? মেন ভার্ব যদি বি ভার্ব হয়, তাহলে তারপরে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। স্যার ওটাকে কি কমপ্লিমেন্ট বলে? হ্যাঁ, ওকে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বলা হয়। আর মেন ভার্বের জায়গায় যদি কোনো অ্যাকশন ভাব থাকে, তখন সেটা কি হয়? তখন তারপরে কি বসে? অ্যাডভার্ব অ্যাডভার্ব বসে। এইবার তুমি দেখো এটা, এখানে মেন ভার্ব কি আছে? বিহেভড মানে এটা কি অ্যাকশন ভাব? অ্যাকশন ভাব না? তাহলে অ্যাডভার্ব হবে। তাহলে আমার কি হবে? অ্যাডভার্ব হবে। বোঝা গেছে? এইবার চলো, she has become very arrogant, very arrogant, oh sorry, very arrogantly so I don't talk to her। বলো, এখানে বলো মেন ভাব কোনটা, ভেবে চিন্তে বলবে। বিকাম Has টা কি? একটা হেল্পিং ভার্ব। আর বিকামটা কি? বিকামটা মেন ভার্ব। এবার Become। বলো বিকামটা কি বি ভার্বের অংশ নয়? হ্যাঁ 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 আগের দিন বলেছিলাম, মনে আছে আগের একটা ক্লাসে? তাহলে এটা কি লিঙ্কিং ভাব নয়? অ্যারোগেন্ট হবে তাহলে। তাহলে লিঙ্কিং ভাব যখন মেন ভার্বে হয়ে গেল, মানে বি ভাব যখন মেন ভার্ব হয়ে গেল, তখন এটা কার জায়গা? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের জায়গা। তাহলে আমার এখানে আমি একে তুলবো, কারণ এটা কি? এটা তো স্যার একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তাহলে তুলে আমি কি দেব? তুলে আমি দেব অ্যারোগেন্ট। ওকে, দাঁড়াও ভালো করে লিখে দিই। এটাই আমার ভালো, এর থেকে হবে না। বোঝা গেছে? চলো, তুমি মাইনে বাড়ালেও এর থেকে ভালো হবে, কোনোভাবেই হবে না। দেখো, আহ, হুম, 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 চলো, he turned very quick when his father called him। কি হবে কুইকলি স্যার? টার্নটা মেন ভাব, তাহলে এটা কি? এটা একটা অ্যাকশন ভাব। অ্যাকশন ভার্ব আছে, তাহলে ওটা অ্যাডভার্ব হবে। তাহলে আমার এখানে অ্যাডভার্ব ডিমান্ড করছে, কিন্তু এটা কি? এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা হবে না। কি হবে তাহলে? স্যার হবে আমার কুইকলি। ক্লিয়ার? নেক্সট তাহলে এটা করো, দেখি এটা কে পারে। এখানে একটা তোমরা ভালো আজকে নতুন জিনিস শিখবে এই এক্সাম্পলে, এটা পরীক্ষায় পড়েছিল সিজিএল এ। দিস গেম ইজ played
indoor. So it does not require a field. পড়ো দেখি কি হবে বলো। মেন ভাব আগে বলো, এখানে মেন ভাবটা কি, লিঙ্কিং ভাব নাকি অ্যাকশন ভাব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভাব, কারণ স্যার মেন ভাব কোনটা? মেন ভাব তো আমার এখানে প্লেটটা, গাধা। তাই তো, কতবার বলবো বেসিক ক্লাসে, বি ভার্বের পাশে যদি অ্যাকশন ভার্ব বসে থাকে তাহলে সেটা কি হয়? সেটাই Main মেন verb। ভার্ব হয়, হেল্পিং ভার্ব হয়। বেসিক ক্লাস তো সব ভুলে গিয়ে বসে আছে। লেটটা দিতে হবে। তাহলে আমার এখানে মেন ভাব অ্যাকশন ভাব নাকি লিঙ্কিং ভাব বলো? অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভাব। সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ কে বলতে পারবে? প্যাসিভ। প্যাসিভে। প্যাসিভ, কারণ বি ভাব প্লাস ভি3। ভার্ব প্লাস V3 আছে। এইবার বলো তাহলে এই জায়গাটা কার, এই লোকেশনটা কার? অ্যাডভার্বের না? অ্যাডভার্ব। হ্যাঁ। তাহলে ইনডোরটা কি বলো দেখি। ইনডোরটা নাউন। শোনো, ইনডোর বা আউটডোর খাতায় লিখে নাও, পরীক্ষায় পড়েছিল। এগুলো হলো অ্যাডজেক্টিভ। বলি না ইনডোর গেম, আউটডোর গেম। ও হ্যাঁ, ইনডোর বা আউটডোর অ্যাক্টিভিটি হবে। কিন্তু এদের অ্যাডভার্বের ফরমেশন আছে কি, ইন ডোরস বা আউট ডোরস, এটা হলো অ্যাডভার্ব। তাহলে আমি এখানে কি বসাবো? ইনডোরস। ইনডোরস। ইনডোরস বসাবো। ওকে, বোঝা গেছে? দাদা তার মানে বি ভার্ব আর ভি3 হলে সেটা প্যাসিভ হয় নাকি? একদমই তাই, বিভাব ভিত্তিক হলে সেটা প্যাসিভ। ঠিক। লাস্ট এক্সাম্পল দিচ্ছি, করো। It is bitter cold outside. So you should wear woolen clothes. বলো, এখানে আমাকে কেউ বলতে পারবে মেন ভাব কে কোনটা, অ্যাকশন ভাব না বিভাব? বি ভার্ব। বি ভার্ব ইজ। কেননা স্যার বি ভার্বের পরে কি কোনো অ্যাকশন ভাব বসে আছে? না। 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 যখন থাকে না তখন ও নিজে কি হয়ে যায়? মেন মেন ভার্ব। মেন ভার্ব পালন। তাহলে এবার আমার এই জায়গাটা কার জায়গা? অ্যাডভার্ব। বাহ, অ্যাডজেক্টিভ। না না, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের adjective। জায়গা। তাহলে বিটারটা কি? বিটার নেই। বিটার তো বিটার। বিটারটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আছে তো। ঠিক আছে, ওকে। আর বিটারলিটা কি? অ্যাডভার্ব। 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 এবার ভালো করে শোনো, অ্যাডভার্ব। কোলটা কি বলো? ওটাও তো অ্যাডজেক্টিভ। কোলটা অ্যাডজেক্টিভ, তাহলে হ্যাঁ, অ্যাডভার্ব। তাহলে মেন ভাব থাকার কারণে অ্যাডজেক্টিভ তো অলরেডি আছে। এবার তুমি এটা বলো, এবার তুমি আমাকে বলো, ভাবকে অ্যাডজেক্টিভকে প্রশ্ন করো, কোয়ালিফাই করে অ্যাডভার্ব। এটা হয় কেমন? এটা হয় বিটার মানে তিতো বা খুব কড়া, নাকি এটা হয় শীত? এটা কেমন? ইসকে মেন ভাব কাকে কোয়ালিফাই করছে, বিটার না কোলটা? কোল্ডকে। কোলটাকে। না, এটা কেমন? এখন কেমন ওয়েদার? ঠান্ডা ওয়েদার। এবার বলো কেমন ঠান্ডা? বিটারলি কোল্ড। বিটার। তাহলে এই বিটারটা মেন ভাবকে কোয়ালিফাই করছে নাকি কোল্ডকে কোল্ডকে কোয়ালিফাই করছে।
মেন ভাবকে যে কোয়ালিফাই করছে তাকে তো তুমি অ্যাডভার্ব করেই রেখেছো কোল্ড। এটাও একটা পরীক্ষার কোশ্চেন। তাহলে আমি কি করব, যেহেতু আরে বলে অ্যাডজেক্টিভকে কে কোয়ালিফাই করতে পারে? অ্যাডভার্ব অ্যাডভার্ব। অ্যাডভার্ব তাহলে আমার হবে কি, আমার হবে বিটারলি। বিটা। বিটারলি। এবার ক্লিয়ার? হুম। চলো তাহলে আজকে এ পর্যন্ত থাক, নেক্সট দিনে আমি আরো কিছু এক্সাম্পল নিয়ে আসবো। মিসেলিনিয়াস মেন্সটা তাহলে মনে হচ্ছে টাইমই হবে।